প্রিয় ছাত্রছাত্রীরা, বিষয়টা আমরা সবাই অবগত। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কোভিড-19 এই প্রভাব থেকে মুক্ত থাকার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশক্রমে তোমরা সবাই জানি যে দীর্ঘদিন ধরে আমাদের শ্রেণী শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর উদ্দেশ্য একটাই, তোমরা সবাই যেন ঘরে থাকি, এই করোনা ভাইরাসের প্রকোপ থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি। এটা যেমন আমাদের জন্য জরুরি, আমাদের সুস্থ থাকার জন্য, বেঁচে থাকার জন্য যেমন জরুরি, তেমনি ওইটাও জরুরি যে আমাদের শিক্ষা কার্যক্রমটা একটু এগিয়ে নিয়ে যাওয়া। সেই প্রেক্ষিতে মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে নোয়াখালী সরকারি কলেজ তোমাদের জন্য কিছু অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রম চালু করেছে। তো আমরা যতটুকু পারি তোমাদের এই শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেই জন্যই আমরা কিছুটা হলেও তোমাদের উপকারে আসে সেভাবে করে আমরা তোমাদের শ্রেণী কার্যক্রমটা একটু আগানোর চেষ্টা করতেছি। তো আমরা মোটামুটি অনুমান করতে পারছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে রহমত করে, আমাদের উপরে দয়া করেন, তাহলে আমরা একটা নির্দিষ্ট সময় পরে আমরা আবার আমাদের শ্রেণী কার্যক্রম তথাপি আমাদের সকল লেখাপড়া আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু ততদিন পর্যন্ত তো আসলে আমরা অনেকটাই পিছিয়ে যাব লেখাপড়ায়, শিক্ষা অর্জনে। তা আমরা যাতে ততটা পিছিয়ে না যাই বা আমাদের যে ঘাটতিটা হবে সেই ঘাটতিটা যেন আমরা কিছুটা হলে পূরণ করতে পারি, যার কারণে আজকে আমাদের এই অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রম। আমরা এখন আমাদের আর যে বার্ষিক পরীক্ষা বা প্রাক নির্বাচনী পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসটুকু আসলে আমাদের পরীক্ষা যেহেতু অদ্যাবধি হয়নি, কখন হবে এই ব্যাপারেও আমরা কেউ নিশ্চিত না, যার কারণে আমরা আসলে সিলেবাসের যে অধ্যায়গুলো আমাদের কলেজের শ্রেণীকক্ষে করানো হয়নি, সেই অধ্যায়গুলো নিয়ে আমরা যত সহজে পারি, যত শর্টকাটে পারি, আমরা তোমাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করব। আমরা খুব লেংদি করব না, যাতে যেহেতু অনলাইন ভিত্তিক তোমাদেরকেও আবার এই ক্লাসগুলো দেখতে হবে, শিখতে হবে, এই ভিডিও ক্লিপ থেকেই তোমাদেরকে ক্লাসগুলো শিখতে হবে, পড়াটা শিখতে হবে, যার কারণে আমরা খুব বেশি লেংদি করব না। যতটুকু ইজিলি তোমাদের সামনে চ্যাপ্টারগুলো তুলে ধরা যায় সেই চেষ্টাটাই আমরা করব। তো যাই হোক, আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। আমরা তো একটা জিনিস শুনেই বলতে পারি যে এখানে দুইটা শব্দ, একটা একটা ব্যবসায়ী, অর্থাৎ যারা কোনো ব্যবসা করার জন্য প্রতিষ্ঠান স্থাপন করেন না, সেই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা বলি অব্যবসা প্রতিষ্ঠান। আমাদের দেশে অব্যবসায়ী প্রতিষ্ঠান অনেক ধরনের আছে। তুমি যে কোনো লাইব্রেরিকে বলতে পারো, কোনো ক্লাবকে বলতে পারো। তো বেশিরভাগ আমরা যে আমাদের বইতে দেখব বা আমাদের সিলেবাসে যে আলোচনাগুলো করা হয়েছে, এর বেশিরভাগ আলোচনায় করা হয়েছে ক্লাবগুলোকে নিয়ে আর লাইব্রেরিগুলোকে নিয়ে। এরা আসলে ব্যবসা প্রতিষ্ঠান, অব্যবসায়ী প্রতিষ্ঠান, কিন্তু এরা প্রতিষ্ঠানটি স্থাপন করেন তাদের সদস্যদের পারস্পরিক কল্যাণ সাধনের জন্য। এরা কোনো মুনাফা অর্জনের জন্য নয়, সামাজিক কল্যাণের জন্য এবং সদস্যদের পারস্পরিক কল্যাণ সাধনের জন্য তারা এই অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো গঠন করেন। তো যাই হোক, আমি আর থিওরিটিক্যাল বিষয়গুলো তোমরা একটু বই থেকে পড়ে নিতে পারবে। আমি শুধুমাত্র তোমাদের সামনে মূলত আলোচনা করব যে এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের যে গাণিতিক দিকগুলো আমাদের আছে, আমরা কিভাবে একটা অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণ করব। আমি আগেই বলে নিই, তোমরা হয়তো হিসাব বিজ্ঞানের
যেদিন থেকে হিসাব বিজ্ঞান করা শুরু করেছে সেদিন থেকে একটা বিষয় তোমরা জেনেছো, তারপর আমি আজকে বলে দিচ্ছি। আজকে এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব করার ক্ষেত্রে আমার এবং তোমার আমাদের পরিচয় হচ্ছে আমরা যে কোনো একটা অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব রক্ষক। আমরা ওই অব্যবসায়ী প্রতিষ্ঠানের কোনো সদস্য না, আমরা কোনো সভাপতি না, আমরা কোনো চেয়ারম্যান না, আমাদের পরিচয় একটাই, আমরা হচ্ছে ওই অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব রক্ষক। আমাদের কাজ হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিসের আর্থিক লেনদেনের হিসাব নিকাশ সংরক্ষণ করা। তো আলোচনার পরিপ্রেক্ষিতে আমি তোমাদেরকে আজকে অব্যবসায়ী প্রতিষ্ঠানের যে ফান্ডামেন্টাল মানে গাণিতিক বিশ্লেষণ করার যে ফান্ডামেন্টাল দিকগুলো সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে একটু কথা বলবো। আজকে আমি আমার প্রথম লেকচারে আমি এই জিনিসটুকু শুধু তোমাদের কাছে বুঝিয়ে দিব। এর পরের লেকচারে আমি একটা অঙ্ক করে প্র্যাকটিক্যালি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো যে কিভাবে একটা অব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের শুরু থেকে শেষ পর্যন্ত হিসাব নিকাশ সংরক্ষণ করে। আজকে আমি ফান্ডামেন্টাল জিনিসগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি, একটু খেয়াল করো। যদিও আমরা ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রছাত্রী, তবুও আমাদেরকে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণ করতে হবে। তোমাদের প্রশ্ন হতে পারে যে এই চ্যাপ্টারটা করে আমাদের কি হবে, আমাদের জীবনের কোথায় কাজে লাগবে। তোমরা যদি কখনো এই চ্যাপ্টারটা করার পরে তোমরা চাকরি জীবনে যদি কখনো কেউ কোনো ক্লাবে, বড় বড় ক্লাব আছে, অনেক বড় বড় স্বনামধন্য ক্লাব আছে, যদি কখনো ক্লাবের চাকরিতে যোগদান করো, যদি কোনো লাইব্রেরিতে যোগদান করো, ইভেন যদি তোমরা কোনো কিছু আমাদের দেশে কিছু এনজিও আছে সেখানেও যদি তুমি যোগদান করো, তখন কিন্তু তোমাকে এই অব্যবসায়ী প্রতিষ্ঠান অঙ্কগুলো করতে হবে। তো যাই হোক, আমি আমাদের এই একটা অব্যবসায়ী প্রতিষ্ঠানের যে তথ্যগুলো থাকবে, আগে আমি আলোচনা করব একটা অব্যবসায়ী প্রতিষ্ঠানের তথ্যগুলো কি কি থাকবে। আসো আমরা আলোচনা করি। আমাদের অব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাব করার জন্য করণীয় দিকগুলো হচ্ছে, করতে হবে কি কি। আমাদের করতে হবে একটা প্রাপ্তি প্রদান হিসাব। আমাদের করতে হতে পারে আয় ব্যয় হিসাব। আমাদের করতে হবে একটি আর্থিক অবস্থার বিবরণী। যেটাকে ভিন্ন ভিন্ন নামে বৈষয়িক বিবৃতি বলে, বিষয় বিবরণী বলে, স্থিতিপত্র বলে, তুমি যে কোনো নামে এটাকে নাম দিতে পারো, তবে এটার মূলত নামটা হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণী। এই তিনটা হচ্ছে আমাদের মূল কাজ। আর একটা কাজ আমাদের কখনো কখনো করতে হতে পারে, সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করতে হতে পারে। আমি একটু আলোচনার শুরুতেই বলে দেই, এই যে প্রাপ্তি প্রদান হিসাব, যেই কাজটা আমাদের প্রথমে আমি উল্লেখ করেছি, প্রতি 100 বারের 99.99 বারই এই প্রাপ্তি প্রদান হিসাবটা আমাদেরকে করতে হয় না। এই প্রাপ্তি প্রদান হিসাবটা আমাদের প্রশ্নে দেয়া থাকে। তাহলে আমাদের মূলত কাজ হচ্ছে কিন্তু তিনটা: আয় ব্যয় হিসাব করতে হবে, আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হবে, প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করতে হবে। এই তিনটাই হচ্ছে আমাদের মূল কাজ। এই তিনটা কাজ করা যদি আমরা শিখতে পারি, তাহলে আমাদের পক্ষে কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাব করা সম্ভব। এবার আসো আমি দিচ্ছি, আমরা তো গাণিতিক
সমস্যা সমাধান করতে গেলে আমাদের একটা প্রশ্ন থাকবে, আমাদেরকে কিছু তথ্য উপত্য দিতে হবে। তা আমাদেরকে প্রশ্নে যে তথ্য এবং উপত্যগুলো দিয়ে দিবে, সেই তথ্য এবং উপত্যগুলো কি আগে আমরা একটু দেখি। আমাদের দেয়া থাকবে কি কি? আমাদের দেয়া থাকবে বছরের শুরুর তারিখের সম্পদ ও দায়। অর্থাৎ আমরা যে বছরের যে নির্দিষ্ট হিসাব বছরের আমরা অব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণ করব, ওই বছরের শুরুর তারিখে অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখে অথবা তার আগের বছরের 31শে ডিসেম্বর তারিখে যে সম্পদ এবং দায় ওই অব্যবসায়িক প্রতিষ্ঠানে থাকবে, তা আমাদের প্রশ্নে উল্লেখ করে দিয়ে দিবেন। আমাদেরকে একটা প্রাপ্তি প্রদান হিসাব দিয়ে দিবে। অর্থাৎ ওই নির্দিষ্ট বছরে একটা ক্লাবের শুরুর তারিখে কি পরিমাণ নগদ বা ব্যাংকে টাকা আছে, সারা বছর ক্লাব কোন কোন খাতে কত টাকা গ্রহণ করেছে এবং কোন কোন খাতে কত টাকা প্রদান করেছে, এই ধরনের একটা, এবং সবকিছু করে ক্লাবের তহবিলে এখন কত টাকা নগদ বা জমা ব্যাংকে জমা আছেন, সেই টাকার একটা হিসাবকে আমরা বলি প্রাপ্তি প্রদান হিসাব। এটা তুমি ধরে নিতে পারো এক ধরনের একটা নগদান হিসাব। এটা একটা নগদান বহি, প্রাপ্তি এবং প্রদান। এই প্রাপ্তি প্রদান হিসাবে আমাদের যে তথ্যগুলো থাকবে, একটা হচ্ছে কিছু প্রাপ্তি পাবা, আমরা কিছু প্রাপ্তি পাবো, দেখবা বিগত বছরের কোনো প্রাপ্তি, অর্থাৎ বিগত বছরে গত বছরে পাওয়ার কথা ছিল, টাকাটা আমরা গত বছরে পাইনি, টাকাটা আমরা গ্রহণ করেছি এই বছর, এই টাকাটাকে আমরা বলবো বিগত বছরের প্রাপ্তি। প্রাপ্তি বিধান হিসাব হচ্ছে এমন একটা হিসাব, তুমি যখনকারই টাকা গ্রহণ করো না কেন, যখন টাকা গ্রহণ করবা তখন ওই বছরের হিসাবে তুমি লিপিবদ্ধ করবা, এবার টাকাটা যেই বছরেরই হোক না কেন। চলতি বছরের প্রাপ্তি, অর্থাৎ যেই বছরের হিসাব আমরা সংরক্ষণ করব ওই বছরের যে কোনো প্রাপ্তি, এইটা হচ্ছে ওই বছরের প্রাপ্তি, ওই বছরে আমরা টাকাটা পাবো। চলতি বছরের টাকা প্রাপ্তি, আবার কিছু পাবো আগামী বছরের প্রাপ্তি, অর্থাৎ কিছু টাকা আমরা আগামী বছর পাওয়ার কথা, সেই টাকাটা অনেক সদস্য এই বছরে দিয়ে দেয়, যেটাকে আমরা বলি অগ্রিম প্রাপ্তি। এটাকে কিন্তু আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় বলি অনুপার্জিত আয়। এই 3 ধরনের প্রাপ্তি আমরা পাবো। প্রদানগুলো থাকবে কি কি? প্রধান পাশে কি কি থাকবে? প্রধানগুলো থাকবে বিগত বকেয়া পরিশোধ, অর্থাৎ গত বছর কোনো টাকা আমরা পরিশোধ করার কথা ছিল, আমরা যে কোনো কারণে হোক না কেন আমরা পরিশোধ করতে পারিনি, সেই টাকাটা আমরা এই বছর পরিশোধ করলাম, যার কারণে এটা আমাদের এই বছরের প্রধান পাশে আসবে, থাকবে। আর থাকবে চলতি বছরের সকল প্রদান, অর্থাৎ এই বছরে যে সকল টাকা আমরা প্রদান করব, এই বছরের এই টাকা আমরা প্রদান করব, সকল প্রদানগুলো আমাদের এই প্রদান পাশে থাকবে। আগামী বছর বা পরবর্তী যে কোনো বছরে
আমাদেরকে যেমন আগামী বছরে কোনো টাকা কেউ দিয়ে দিতে পারে, আমরাও তো আমাদের আগামী বছরের জন্য কোনো না কোনো টাকা তাকে দিয়ে দিতে পারি। এটা স্বাভাবিক একটা প্রসিডিউর, এটা একটা প্রক্রিয়াটা খুব স্বাভাবিক। আমরা যেমন গ্রহণ করতে পারি, আমাদেরকে যেমন কেউ অগ্রিম দিতে পারে, আমরাও কাউকে না কাউকে অগ্রিম টাকা দিতে পারি। তো তাহলে দেখো আর থাকবে কি, তাহলে আমাদের দেয়া থাকবে বছরের শুরুর তারিখে সম্পদ ও দায়, প্রাপ্তি প্রদান, আর থাকবে কিছু সমন্বয়। এই সমন্বয়ে তুমি কি কি পাবা, এই জায়গাটা তোমাকে একটু সাবধানে নিতে হবে। সমন্বয়ে যে তথ্যগুলো থাকবে, এই তথ্যগুলোর মধ্যে তুমি কিছু পাবা বিগত বছরের কোন তথ্য আছে, চলতি বছরের তথ্য থাকবে, আগামী বছরের তথ্য থাকবে। সমন্বয়ে তুমি এই জিনিসগুলো পাবা। আর হয়তো পাবা বছর শেষের কোন সম্পদ আর দায়, শেষের সম্পদ ও দায় নিয়ে হয়তো কোনো কথা বলা থাকবে। তোমাকে কিন্তু প্রশ্নটা বুঝতে হবে, তুমি কি করবা এটা যতটা না জরুরি, অব্যবসায়িক প্রতিষ্ঠানের অঙ্ক পাঠতে হলে তোমাকে তার চেয়েও বেশি গুরুত্ব দিতে হবে যে আমার প্রশ্নে কি কি আছে। প্রশ্নটাকে যদি তুমি বুঝতে পারো, উত্তর তোমার হাতে এমনিই চলে আসবে। তোমাকে প্রশ্ন বুঝতে হবে। তাহলে আমার দেয়া থাকবে হচ্ছে বছরের শুরুর তারিখে কিছু সম্পদ ও দায় দেয়া থাকবে। এই বছরে আমার প্রাপ্তি এবং প্রধান হিসাবটা দেয়া থাকবে। প্রাপ্তি প্রধান হিসাবে আমার কি কি থাকবে, আমার প্রাপ্তি পাশ থাকবে, প্রধান পাশ থাকবে। আমি দেখাবো তোমাদেরকে, তবে যে বিষয়গুলো জেনে নাও। যেমন প্রাপ্তি প্রদান হিসেবে আমাদের বিগত বছরে কিছু প্রাপ্তি থাকবে, অর্থাৎ গত বছরে পাওয়ার কথা ছিল আমরা এই বছর পেয়েছি। চলতি বছরে কিছু প্রাপ্তি, এই বছরে কিছু টাকা আমরা পেয়েছি। একটা কথা বলে দিচ্ছি আমি, চলতি বছরে যে প্রাপ্তিগুলো তুমি পাবা, এটার মধ্যে দুই ধরনের প্রাপ্তি থাকবে। কিছু প্রাপ্তি দেখবা মুনাফা জাতীয়, কিছু প্রাপ্তি হচ্ছে মূলধন জাতীয়। এইটা তোমাকে মাথায় রাখতে হবে যে কিছু প্রাপ্তি হচ্ছে মুনাফা জাতীয় আর কিছু প্রাপ্তি হচ্ছে মূলধন জাতীয়। বা পেয়েছো এই বছরে, তুমি শুধু প্রাপ্তি পাশে প্রাপ্তি পাবা, এদের কোনো ভাগ তুমি পাবা না, কোনটা মুনাফা জাতীয় কোনটা মূলধন জাতীয় তারা তোমাকে বলে দিবে না, তুমি এটাকে সেগ্রিগেট করে নিতে হবে। আর কিছু তথ্য থাকবে আগামী বছরে কোনো টাকা যদি তুমি এই বছর পেয়ে থাকো। প্রধান পাশে থাকবে কি, বিগত বকেয়া পরিশোধ, গত বছর দেওয়ার কথা ছিল তুমি দিতে পারোনি, এই বছর দিচ্ছ, এইটা তোমার থাকবে। তারপরে থাকবে বিগত বছরের সব, মানে চলতি বছরের সকল প্রদান, চলতি বছরে তুমি যে সকল কাজে টাকা পরিশোধ করবা। তবে মনে রাখতে হবে প্রাপ্তির সময় যেমন দুইটা ভাগ আছে, প্রদানের সময় তোমার দুইটা ভাগ থাকতে পারে। একটা হচ্ছে যে এই চলতি বছরে তুমি যে টাকাগুলো প্রদান করতেছো তার কিছু টাকা তুমি মুনাফা জাতীয় কাজে প্রদান করতেছো, আর কিছু টাকা তুমি মূলধন জাতীয় কাজে প্রদান করতেছো। এই চলতি বছরের প্রদানটা তোমার দুইটা ভাগে ভাগ থাকতে পারে। আর একটা থাকবে হচ্ছে আগামী বছরের জন্য প্রদান করবা, তুমি যদি অগ্রিম কোনো টাকা প্রদান করে থাকো সেই টাকাটা তোমার প্রধান হিসাবে থাকবে, প্রধান পাশে থাকবে। আর কিছু সমন্বয় থাকবে। সমন্বয়গুলো তুমি অ্যানালাইসিস করলে কি কি পাবা, সমন্বয়গুলো তুমি পাবা বিগত বছরের কি কোনো তথ্য তোমার দেওয়া থাকবে, দেখবা কিছু কথা বলা থাকবে চলতি বছরের তথ্য নিয়ে, কিছু কথা বলা থাকবে আগামী বছরের তথ্য নিয়ে, আবার কিছু তথ্য থাকবে এই বছর শেষে তোমার কাছে কি কি সম্পদ এবং দায় থাকবে। কিছু চিত্র তোমাকে বলে দিবে, হয়তো সব বলবে না, সব বলবে না। দেখো তোমরা একটা জিনিস স্মরণ করে দেখো, তোমরা যখন প্রথম পত্রের শেষ চ্যাপ্টার একতরফা দাখিলা পদ্ধতি করেছো, তখন একতরফা দাখিলা পদ্ধতির ক্ষেত্রে কিছু কিছু সম্পদ শুরুতে ছিল, শেষে ছিল না। আমরা কিন্তু ধরে নিয়েছি, আমরা কোন ধরনের জিনিসগুলো ধরে নিয়েছি, যে আমাদের দীর্ঘমেয়াদী দায় এবং স্থায়ী সম্পদ যদি বছরের শুরুতে থাকে, অঙ্কে যদি কোনো পরিবর্তনের কথা বলা না থাকে, তাহলে প্রথমে যা ছিল অ্যাজ ইউজুয়ালি আমরা বছর শেষে তাই ধরে নিয়েছি। অব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে তোমাকে কিন্তু বছরের শুরুর তারিখে সম্পদ ও দায় বলে দিবে, এবং ওই সম্পদ এবং দায়গুলোর মধ্যে কিছু স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদী দায় নিয়ে হয়তো বা অঙ্কে তোমাকে কিছুই বলে দিবে না। তখন তোমাকে ওই একতরফা দাখিলা পদ্ধতির মতো ধরে নিতে হবে যে আমার বছর শেষেও স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদী দায়গুলো অঙ্কে কিছু বলা না থাকলে সমানই থাকবে, এগুলো আমরা ধরে নেব। তো আমার প্রশ্নটা হচ্ছে এই, তুমি প্রশ্নটা বুঝে নাও, কারণ অব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাবটা করার জন্য আমাদের সবচেয়ে বেশি জরুরি হচ্ছে একটা লিঙ্ক আছে। প্রত্যেকটা জিনিসের সাথে জিনিসের এই আমার করণীয় কাজগুলোর মধ্যে আমার প্রশ্নটার সাথে কিছু নেটওয়ার্ক তৈরি করতে হবে। দেখো এই যদি আমাকে ব্যক্তিগতভাবে বলতে পারো, আমি ব্যক্তিগতভাবে বলবো যে তোমার দ্বিতীয় পত্রের মধ্যে যদি মোস্ট
মানে কেয়ারফুলি যদি কোনো অঙ্ক করতে হয়, একদম সতর্কতার সহিত যদি কোনো অঙ্ক করতে হয়, সেটা হচ্ছে অব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাব। খুব সতর্কতার সহিত করতে হবে, কারণ এখানে ভ্যারাইটিস তথ্য থাকে। আর তথ্যগুলো এত এলোমেলো ভাবে বলে দিবে যে তোমাকে খুব পড়ার সময় খুব সাবধানে পড়তে হবে যে এইটা কোনটার মধ্যে, গত বছরে, এই বছরের হলে আবার মুনাফা জাতীয় না মূলধন জাতীয়, আবার আগামী বছরের হলে আগামী বছরের কিনা, আমাকে এটা বুঝতে হবে। ঠিক আছে? তো এখন আমি এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব। এই তিনটা জিনিস আয় ব্যয় হিসাবে আমাদের এই প্রারম্ভিক মূলধন তহবিলে আমাদের কি কি আসে, এখানে আমরা কি কাজ করি, এইটাই। মূলধন তহবিল বলতে আমরা কি বুঝি, মূলধন বলতে আমরা কি বুঝি? আমরা তো হিসাব বিজ্ঞানের শুরু থেকে আমরা জানি মূলধন বলতে আমরা বুঝি একটা প্রতিষ্ঠানের সম্পদ থেকে দায়গুলো বাদ দিলে যা থাকে, সম্পদ থেকে বাহ্যিক দায়গুলো বা বহির্দায়গুলো বাদ দিলে যে টাকাটা থাকে সেই টাকাটাকে আমরা বলি মূলধন। তো অব্যবসায়ী প্রতিষ্ঠানের বেলায় মূলধন ঠিক সেই রকমই, একতরফা দাখিলা পদ্ধতির মতো, সম্পদ থেকে দায় বাদ দিলে যা থাকে তাই হচ্ছে মূলধন। আর প্রারম্ভিক মানে কি, ওইখানেও কিন্তু আমরা দুই ধরনের মূলধন নির্ণয় করে আসছি, একটা প্রারম্ভিক মূলধন, একটা সমাপনী মূলধন। তাহলে আমরা প্রারম্ভিক মূলধন বলতে কি নির্ণয় করে আসছি, একটা প্রতিষ্ঠানের বছরের শুরুর যে সম্পত্তিগুলো থাকে, ওই শুরুর সম্পত্তিগুলো থেকে শুরুর যে দায়গুলো থাকে, দায়গুলো বাদ দিলে আমরা যে টাকাটা পাই সেটাকে বলি আমরা মূলধন। অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে তুমি ঠিক একই কাজটা করতে হবে, যে বছরের শুরুর তারিখে অব্যবসায়ী প্রতিষ্ঠানের যে সম্পদগুলো থাকে, ওই সম্পদগুলো থেকে বছরের শুরুর তারিখে যে দায়গুলো থাকবে, দায়গুলো বাদ দিলে তুমি যা পাবা সেটাই হচ্ছে আমার প্রারম্ভিক মূলধন তহবিল। এখন প্রশ্ন হচ্ছে এগুলো তুমি কোথায় পাবা? অলরেডি ডিসকাসড, এটা কিন্তু আমি ডিসক্লোজ করে দিয়েছি যে তোমার প্রশ্নের মধ্যে যা থাকবে যে বছরের শুরুর তারিখে সম্পদ ও দায়গুলো কিন্তু তোমার প্রশ্নে দেয়া থাকবে, এটা থাকবেই। তাহলে তোমার এই জিনিসগুলো দিয়ে তোমাকে তৈরি করতে হবে কি, প্রারম্ভিক মূলধন তহবিল। আমি তোমাদেরকে লিঙ্কটা দেখাবো, বাট আপাতত একটু আলোচনা করে দিচ্ছি। করতে হবে আয় ব্যয় হিসাব। আয় ব্যয় হিসাবে কি আসবে? সকল আয় সকল ব্যয়? নো, তোমার এখানে আসবে চলতি বছরে, তুমি যেই বছরের মাইন্ডের কথাগুলো খুব ইম্পর্টেন্ট, মানে খুব ভালোভাবে তোমাকে নিতে হবে, না হলে তুমি আবার সেই প্রতিষ্ঠান পারবা না। চলতি বছরে তুমি যেই বছরের হিসাব নির্ণয় করবা, সংরক্ষণ করবা, ওই বছরের সকল মুনাফা জাতীয় আয় এবং ব্যয়, শুধু প্রাপ্তিও না, শুধু প্রদানও না, বকেয়া প্রাপ্তি এবং প্রদান পুরো জিনিসটা হচ্ছে নগদ, এখানে কোনো অনগদ কিছু নেই। কিন্তু আয় এবং ব্যয় যখন বলবা, এখানে নগদ এবং অনগদ দুইটা জিনিসের সংমিশ্রণ আছে, একটা মিশ্রণ আছে, যে সেটা নগদ হতে পারে, বাকি হতে পারে। কিন্তু প্রাপ্তি প্রদান হিসেবে যা দেখবা সবই নগদ দেখবা, বাকিটা তুমি এখানে পাবা, সমন্বয় পাবা। তাহলে তোমার এখানে কি আসবে? চলতি বছরের সকল প্রকার মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়। কোনো মূলধন জাতীয় আয় এবং ব্যয় কিন্তু এখানে আসবে না। চলতি বছরের বছরে না, চলতি বছরের সকল প্রকার মুনাফা জাতীয় আয় এবং ব্যয়। এখানে একটা কথা আমি বলে দিচ্ছি তোমাদেরকে, দুইটা শব্দের মধ্যে একটু পার্থক্য বুঝতে হবে। একটা শব্দ হচ্ছে বছরে, একটা শব্দ হচ্ছে বছরের। বছরে মানে কি, আমি আজকে সোমবারে 1000 টাকা পেলাম, আমি কি নিশ্চয়তা দিয়ে বলতে পারবো, আমি কি খুব ব্রডলি বলতে, কনফিডেন্টলি বলতে পারবো যে এই টাকাটা আজকের? না, এটা আমি বলতে পারবো না। আমি আজকে রিসিভ করেছি, ঠিক আছে, আমি আজকে পেয়েছি, ইট ডাজন্ট মিন দ্যাট পুরো টাকাটা আজকে। এই টাকাটার মধ্যে গতকালকের টাকাও থাকতে পারে, আজকের টাকাও থাকতে পারে, আগামীকালকের টাকাও থাকতে পারে। কথা বুঝতে পারছো? তো বছরের মানে হচ্ছে আজকের, যদি বলে তাহলে বুঝতে হবে শুধুই আজকের টাকা। আজকের টাকা বলতে আমরা বুঝি যে আমি আজকে সোমবারে যে টাকাটা পেলাম, এটা আজকে পেলাম, আজ পেলাম আমি, বাট এটা আজকেরই টাকা, এই কথা আমি বলতে পারবো না। আর আজকের টাকা বললে বোঝাবে যে আমি আজকে যেই টাকাটা পেলাম, এই টাকাটার মধ্যে যতটুকু টাকা আমার আজকের, যদি আমার আজকে প্রাপ্তি, আজ আমার প্রাপ্তি টাকার মধ্যে যদি গতকালকের কোনো টাকা থেকে থাকে সেটাকেও আমি সরিয়ে দিব, আগামীকালকের যদি কোনো টাকা থাকে সেটাকেও আমি সরিয়ে দিব, ইভেন আজকের কোনো টাকা যদি আমি হিসাবে না ধরে থাকি সেটাকে আমি ধরে নিব, তারপরে হবে আমার আজকের টাকা। তো বছর এবং বছরের টাকার মধ্যে পার্থক্যটা এইটা। বছরে বললে তুমি যখনকার খুশি তখনকার টাকা এই বছরে পেয়েছো, এইটার মানেই না যে পুরো টাকাটা তোমার এই বছরের আয়। এই বছরের আয় তুমি তখনই বলবা, আয় বা ব্যয়,
যে শুধুই এই বছরের টাকা, এবং আমি নিশ্চিত এই টাকাটার মধ্যে গত বছরের কোনো টাকাও নেই, আগামী বছরের কোনো টাকাও নেই, ইভেন এই বছরের কোনো টাকাও আমি বাদ রাখিনি। তাহলে আমরা বলতে পারি, আমরা যদি এই চলতি বছরের কোনো টাকা হিসাব করতে যাই, তাহলে চলতি বছরে আমি যে পরিমাণ টাকা পেলাম, এই টাকার মধ্যে যদি আমার বিগত বছরের কোনো টাকা থেকে থাকে সেটাকে আমি বাদ দিয়ে দিব, যদি আমার আগামী বছরের কোনো টাকা থেকে থাকে সেটাকেও আমি বাদ দিয়ে দিব, ইভেন যদি আমার এই বছরের কোনো টাকা কোথাও বাকি পড়ে থাকে সেটাকে আমি যোগ করে নিব, তাহলে আমি পাবো এই বছরের টাকা। শব্দ দুটার মধ্যে কিন্তু পার্থক্য তোমাকে বুঝতে হবে, দুটাকে আবার তালগোল পাকালে হবে না। তাহলে আমরা বলতে পারবো আয় ব্যয় হিসাবে আমাদের কি কি আসবে? আয় ব্যয় হিসাবে আমাদের আসবে চলতি বছরের এই শব্দটা, মাইন্ড ইট, এইটা চলতি বছরের সকল মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়, কোনো মূলধন জাতীয় আয় এবং ব্যয় না আসলো। এরপরে আমাদের কাজ হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এইটা আমরা একটা দাখিলা পদ্ধতির যেমন বছর শেষে একটা আর্থিক অবস্থার বিবরণী করি, সেম কাজটা করতে হবে। তাহলে আমি বুঝতেই পারছি এখানে কোন কোন দফাগুলো আসবে। এখানে আসবে বছরের শেষে যে তথ্যগুলো থাকবে, সম্পদ এবং দায়গুলো থাকবে, অর্থাৎ ওই জিনিসগুলো বছরের শেষে যেই জিনিসগুলোর প্রভাব আমি আগামী বছরে বয়ে বেড়াতে হবে, সেটা সম্পদ হতে পারে, দায় হতে পারে, সুবিধা হতে পারে, অসুবিধা হতে পারে, যাই হোক না কেন আগামী বছর আমাকে যা রেস্ট কাটাতে হবে সেই প্রত্যেকটা জিনিস আমার আর্থিক অবস্থার বিবরণীতে আসবে। তার মানে বছর শেষে আমাদের যে সম্পদ এবং দায়গুলো থাকবে, সেই সম্পদ এবং দায়গুলো আমাদের এই আর্থিক অবস্থার বিবরণীতে আসবে। এবার আমি তোমাদেরকে আজকে আর অল্প একটু জিনিস দিয়ে শেষ করব, পরের ক্লাসে আমরা পরিপূর্ণ একটা অঙ্ক করব। জিনিসটা হচ্ছে যে আমি আজকে লিঙ্ক দেখাবো যে এদেরকে তুমি প্রশ্নের মধ্যে যা থাকবে সেই প্রশ্নের জিনিসগুলোকে তোমার যে করণীয় কাজ আছে এদের মধ্যে কিভাবে তুমি নেটওয়ার্ক ক্রিয়েট করে অঙ্কটা করে ফেলবা, শুধু এইটুকুই হচ্ছে মূল আসল কাজ। তার মানে তুমি বুঝতেই পারতেছো, তোমাকে পুরো প্রশ্নটা বুঝতে হবে কোনটা কোন বছরের, কোনটা মুনাফা জাতীয়, কোনটা মূলধন জাতীয়। একটা কথা আমি বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, মাইন্ড ইট, বিগত বছরে যে তথ্য থাকবে এটা কোনোভাবেই মুনাফা জাতীয় না, আগামী বছরের যে তথ্য থাকবে এটা কোনোভাবেই মুনাফা জাতীয় না। তাহলে তোমার কিন্তু মূলধন জাতীয় মুনাফা জাতীয় চেনার রাস্তাটা একটু ইজি হয়ে গেছে, ঠিক আছে? শুধু চলতি বছরের মধ্যে, চলতি বছর থেকেই তোমাকে মুনাফা জাতীয় এবং মূলধন জাতীয় তথ্যগুলোকে আলাদা করতে হবে, কাজটা কিন্তু কমে গেছে। দুইটা ব্যাপার মাথায় মাইন্ড সেট করে নাও, বিগত বছর এবং আগামী বছরের যে কোনো তথ্য দেওয়া থাকবে কোনো তথ্যই আমার মুনাফা জাতীয় বলা যাবে না, ঠিক আছে? এবার আসো আমরা লিঙ্ক দেখাবো, এইটুকু আমি মুছে ফেললাম, আজকে লিঙ্কটা দিয়ে আমি শেষ করব। পরের লেকচারে তোমরা খুব ভেরি সুন পরের লেকচারটা পেয়ে যাবা, দুইটা লেকচার তখন। তাহলে আসো, আমি তোমাদেরকে বলেছিলাম আমার প্রশ্নটা থাকবে একটা প্রাপ্তি প্রদান হিসাব, এই শেষটুকু একটু কষ্ট করে বুঝতে হবে। আমি একটু বিবরণী আকারে দেখাই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, প্রাপ্তি প্রদান হিসাবটা আমি সমান্তরালে যেভাবে প্রশ্ন থাকবে ঠিক সেভাবে দিচ্ছি, আমি বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নাই। তাহলে তুমি প্রশ্ন অঙ্ক করতে গিয়ে একটা মিল পাবা, এই পাবা। এখানে থাকবে প্রাপ্তি, এখানে থাকবে প্রদান। প্রাপ্তি পাশে কি কি থাকবে প্রশ্নে? প্রারম্ভিক নগদ থাকবে। আমি খুব বড় করে লিখলে লিঙ্কটা ভালো আসবে না, এই জন্য আমি ছোট করে দিচ্ছি। চলতি বছরের মুনাফা জাতীয় প্রাপ্তিগুলা থাকবে, মূলধন জাতীয় প্রাপ্তিগুলা থাকবে। এই চলতি বছরের দুইটা প্রাপ্তি থাকতে পারে, আর আগামী বছরের কোনো তথ্য থাকতে পারে, আবার বিগত বছরেরও কোনো প্রাপ্তি থাকতে পারে। এই প্রাপ্তির পাশে তুমি প্রাপ্তিগুলো পাবা। এবার আসো প্রদান পাশে তোমার কি থাকবে? তোমার প্রদান পাশে থাকবে চলতি বছরের কিছু প্রদান থাকবে, যেটা আমি তোমাদেরকে শুরুতে আলোচনা করছি। চলতি বছরের মধ্যে থাকবে মুনাফা জাতীয় কিছু থাকবে, মূলধন জাতীয় কিছু থাকবে। আগামী বছরের কিছু প্রাপ্তি থাকতে পারে বা প্রদান থাকতে পারে,
বিগত বছরের কোনো প্রদান তোমার থাকতে পারে। তাহলে আমাদের এবার দেখো, আমাদের এই প্রাপ্তিগুলো থেকে যখন আমরা যোগ করে প্রদান পাশে বসাবো, তখন আমরা প্রাপ্তি থেকে প্রদানগুলো বাদ দিলে আমরা একটা সমাপনী নগদ পাব, মানে প্রশ্নে থাকবে সমাপনী হাতে নগদ, এইটা আমাদের বের হয়ে আসবে। এই হলো আমার প্রশ্নের প্রাপ্তি প্রদান হিসাবটা থাকলো। এবার আসো, আমার প্রশ্নে থাকবে কি, এই প্রাপ্তি প্রদানের নিচে থাকবে বছরের শুরুর সম্পদ, বছরের শুরুর দায়, এই দুইটা জিনিস থাকবে। বছরের শুরুর সম্পদ, বছরের শুরুর দায়। আর থাকবে কি, আমি বলেছি কিছু সমন্বয় থাকবে। সমন্বয়গুলো যেমন কি কি থাকবে, সমন্বয়গুলোর কিছু সমন্বয় থাকবে চলতি বছরের মুনাফা জাতীয় নিয়ে কথা বলবে, যেমন বেতন, ভাড়া, বিজ্ঞাপন নিয়ে কথা বলতে পারে। চলতি বছরের মূলধন জাতীয় কিছু নিয়ে কথা বলবে। বিগত বছরের কিছু তথ্য নিয়ে কথা বলবে। আগামী বছরের তথ্য নিয়ে কিছু কথা বলবে। আর বছর শেষের কিছু সম্পদ আর দায় বলে দিতে পারে। বছরের শেষের কিছু সম্পদ ও দায় বলে দিবে। এইটা হচ্ছে তোমার প্রশ্ন। এই আমি প্রশ্নটাকে আলাদা করে ফেললাম, একটু কষ্ট করে এই জিনিসটা তোমাকে দেখতেই হবে। এইটা হচ্ছে আসল বেজ, তোমার বেজ হচ্ছে এইটুকু। এবার আসো, তাহলে আমরা দেখব আমাদের করণীয়টা কি ছিল। তারপর আমি নেটওয়ার্কটা দেখাই দিচ্ছি। করণীয়টা হচ্ছে আমার প্রারম্ভিক মূলধন নির্ণয়। এটাকে আমি আধুনিক পদ্ধতিতে দেখাচ্ছি, যেভাবে আমাদেরকে করতে হবে সেভাবে দেখাচ্ছি। আমার জায়গাটা খুব বেশি নেই, যার কারণে আমি খুব ছোট করে দিচ্ছি। একতরফা দেখানোর পদ্ধতির মতোই। এখানে হচ্ছে বিবরণ, এখানে টাকা, এখানে টাকা। মনে মনে আমরা এটাকে দুইটা ভাগ করে নিচ্ছি। মনে মনে এখানে আমরা সম্পদ বসাবো, এখানে আমরা দায় বসাবো। তোমরা বুঝতেই পারছো, যেহেতু প্রারম্ভিক মূলধন বিবরণী, তাহলে উপরে কোন সম্পদগুলো আসতেছে আর নিচে কোন দায়গুলো আসতেছে। প্রারম্ভিক সম্পদগুলো আসবে, প্রারম্ভিক দায়গুলো আসবে। আমি করব এমন একটা সিচুয়েশনে পড়ে গেছে আমি, যে জায়গাটা যদি খুব হতো, চমৎকার হতো যদি আমি তিনটা দেখাতে পারতাম। কপাল খারাপ, কিছু করার নাই। আচ্ছা, এখানে দেখাচ্ছি, তোমরা একটু পরে ভালো করে ভিডিওটা বারবার দেখতে হবে, না হলে ধরতে পারবে না। আয় ব্যয় বিবরণী, একইভাবে বিবরণ, টাকা টাকা, মনে মনে এইটাকে দুইটা ভাগ করবা। এখানে তুমি আয় দিবা, এখানে তুমি ব্যয় দিবা। আমি দেখাবো কোন আয় কোন ব্যয়। আর একটা কাজ আমাদের করতে হবে, আর্থিক অবস্থার বিবরণী। দেখো আমি দেখাচ্ছি, শেষ হয়ে আসছে। আর্থিক অবস্থার বিবরণী একটা মূলধন তহবিল বিবরণীর মতো। এখানে আমাদের বিবরণ, এখানে আমার টাকা, এখানে আমার টাকা, এখানে আমার সম্পদ, মনে মনে দুইটা ভাগ, এখানে আমার দায়। এবারে জাস্ট এই তিনটা জিনিসকে প্রারম্ভিক মূলধন তহবিলে আমার বসবে কি, সম্পদগুলো। কোন সম্পদ? বছরের শুরুর সকল সম্পদ। আমি বলে দিচ্ছি, বছরের শুরুর সকল সম্পদ। তাহলে আমার এই প্রারম্ভিক হাতে নগদ যেটা, এইটা বছরের শুরুর সম্পদ, এইটা আমার এখানে যাচ্ছে। বিগত বছরের যে তথ্যটা, এটা প্রারম্ভিক বছরের শুরুর, এইটা আমার এখানে যাবে। যেখানেই যাক, যে পাশেই যাক, দুই পাশে ভাগ হয়ে যাবে। আবার বিগত বছরের এই যেটা আছে, এইটাও আমার
এখানে যেতে পারে, এখানেও যেতে পারে, যেখানেই যাক না কেন তুমি শুধুমাত্র তোমার প্রশ্নগুলো থেকে বিগত বছরের তথ্যগুলোকে খুঁজে বের করবা। বছরের শুরুর যে সম্পদ, সেই সম্পদ এখানে চলে যাবে। বছরের শুরু যে করে বছরের শেষে যে দায়টা আছে, দায়টা আমার বছরের শুরুর যে বছরের শেষের না, এটা আমার কোথাও যাচ্ছে না, এটা আমার এখানে থেকে যাবে। তাহলে আমি কি করলাম? এবার আসো আমার সমন্বয়গুলোর মধ্যে বিগত বছরের যে তথ্য আছে, সেই বিগত বছরের তথ্যগুলো আমার এখানে এবং এখানে দুইটা ভাগ হয়ে যাবে। যদি তথ্যগুলো সম্পদ রিলেটেড হয় সম্পদে যাবে, যদি তথ্যগুলো দায় রিলেটেড হয় দায় পাশে যাবে। তাহলে একটা কাজ আমি কি করলাম, আমি আমার পুরো প্রশ্নগুলো থেকে আমার যে বছরের শুরুর যে সম্পদ এবং দায়, বছরের শুরুর বিগত বছরের এবং বছরের শুরুর যত তথ্য আছে আমি খুঁজে খুঁজে সমস্ত তথ্যগুলোকে এক জায়গায় নিয়ে দাঁড় করালাম। তাহলে এই ব্যাপারে নিশ্চিত থাকো, প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে গিয়ে তুমি বিগত বছরের তথ্য ছাড়া কোনো তথ্য তুমি বসাবা না, এবং বিগত বছরের কোনো তথ্য যেন এখানে না গিয়ে পড়ে থাকে না, সবগুলোকে তুমি খুঁজে খুঁজে সেখানে নিয়ে যাবা। এবার আসো আয় ব্যয় বিবরণীতে। আমরা জানি, আমি আগেও বলছি যে আয় ব্যয় বিবরণীতে আমাদের এখানে আসবে, আয় পাশে আসবে চলতি বছরের মুনাফা জাতীয় আয় এবং ব্যয় পাশে যাবে চলতি বছরের মুনাফা জাতীয় ব্যয়, অন্য কিছু এখানে আসবে না। আসো এবার আমরা খুঁজি, এই যে প্রাপ্তি পাশে চলতি বছরের মুনাফা জাতীয় যা আছে, এই চলতি বছরের মুনাফা জাতীয়টা আমার আয় পাশে যাবে, আর ব্যয়ের মধ্যে থেকে চলতি বছরের মুনাফা জাতীয় যে ব্যয় আছে, ব্যয়গুলো আমার ব্যয় পাশে যাচ্ছে। দেখো দাগটা খেয়াল করে দেখো, তুমি পরে কিন্তু কিছু বুঝবা না, দাগটা দেওয়াটা দেখতে হবে। আবার সমন্বয় থেকে চলতি বছরের মুনাফা জাতীয় যদি কোনো সমন্বয় থাকে, যেটা আমার আয় আসলে আয়ে যাবে, ব্যয় গেলে ব্যয়ে যাবে, আর চলতি বছরেরটা আমার দুইটা ভাগ হয়ে যাবে, তাহলে আমার চলতি বছরের আর কোনো কিছু বাকি নাই। মাইন্ড ইট, খেয়াল করে দেখো, আমি বিগত বছরের সব খুঁজে আমি প্রারম্ভিক মূলধন তহবিলে দিলাম, আর এই তথ্যগুলো থেকে চলতি বছরের যে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়গুলো আছে, শুধু চলতি বছরের মুনাফা জাতীয় আয় ব্যয়, সেগুলোকে খুঁজে খুঁজে আমি আয় ব্যয় বিবরণীতে দাঁড় করালাম। বাকি যা থাকবে আগামী বছরের, বছরের শেষের সমস্ত জিনিসগুলো আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে চলে যাবে। বছরের শেষের সম্পদ ও দায়, সম্পদ চলে যাবে সম্পদ পাশে, দায় চলে যাবে দায় পাশে। আগামী বছরে যে তথ্যগুলো থাকবে, এই যে এখানে কিছু সমন্বয় যদি আগামী বছরের তথ্য থাকে, আগামী বছরের তথ্যগুলো এখানে দুইটা ভাগ হয়ে যাবে। এখানে যদি আগামী বছরে কোনো তথ্য থাকে এবং মূলধন জাতীয় চলতি বছরের যে তথ্যগুলো আছে, অর্থাৎ চলতি বছরের মূলধন জাতীয় তথ্য এবং আগামী বছরের তথ্য, এখান থেকেও চলতি বছরের মূলধন জাতীয় তথ্য এবং আগামী বছরের তথ্য, এগুলো সব আমার এখানে চলে আসবে। লিঙ্কটা বুঝলে কিন্তু একটু জটিলতার ব্যাপার আছে, এই দুইটা জিনিস আমার এখানে চলে আসবে। বছরের শেষের দায়গুলো আমার এখানে চলে আসবে, বছরের শুরুর দায়গুলো বছরের শুরুর দায়গুলো আমার এইখানে যাবে, আর বছরের শেষের যে সম্পদ আর দায় সেগুলো আমি দিয়ে দিলাম। তো দেখো আলটিমেটলি সবাই প্রত্যেকটা জিনিস জালের মতো, নেটওয়ার্কের মতো ছড়ানো ছিল। তোমার আইসিটি তো ভালো পারো, আইসিটি তে নেটওয়ার্ক করার মতো খুব ভালোভাবে বলতে পারবা, প্রত্যেকটা জিনিসকে তুমি জায়গা মতো দিয়ে দিবা। তাহলে কথাটা কি হলো, তোমার যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো থেকে তুমি তিন ক্রাইটেরিয়ার যে জিনিসগুলো আছে, তিনটা ক্রাইটেরিয়া জিনিসগুলোকে খুঁজে খুঁজে বের করে যার যার জায়গায়, যার যার ডেস্টিনেশনে তাকে তুমি দিয়ে দিবা, তাহলে তোমার অঙ্কটা হয়ে যাবে। বাকি বেশি কিছু আমি এখন আর বলবো না। আমরা আগামী ক্লাসে আমি আরেকটা লেকচার যখন দিব, তখন আমি এই একটা অঙ্ক আমি আগে দিয়ে তোমাদেরকে বলে দিয়ে তারপর আমি অঙ্কটা একদিন বোর্ডে করে দিব, আমি বুঝিয়ে দিব, তাহলে তোমরা বুঝতে পারবা অব্যবসায়ী প্রতিষ্ঠানের অঙ্কটা কিভাবে করতে হয়। তবে মাইন্ড ইট, এটা একদিনের জিনিস না, কষ্ট করতে হবে। তুমি ফাইনাল অ্যাকাউন্ট নিয়ে যে পরিমাণ কষ্ট করবা, তা আমি ব্যক্তিগতভাবে মনে করি তার দ্বিগুণ কষ্ট করতে হবে তোমাকে অব্যবসায়ী প্রতিষ্ঠান নিয়ে। কিন্তু জিনিসটা শিখে রাখতে হবে। এই জিনিসটা তুমি অনার্সের উপরে ক্লাসে গেলেও পাবা, এটা উপরে ক্লাসও আছে, এটা এখানেই শেষ না, অনার্স ফাইনাল ইয়ারও কিন্তু আছে, এটা তুমি ছাড়তে পারবে না। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা তুমি এই পর্যন্ত আজকে আমি শেষ করব। তো ভালো থাকো, সবাই বাসায় থাকো, কোনো প্রকার অতি জরুরি না হলে বাসার বাইরে যাবে না। বেস্ট অফ লাক।